ফ্রান্স ভার্সেস স্পেন খুব সহজেই তো ফাইনাল হতে পারত। অথচ তাদের সবসময় দেখা হয়ে যায় সেমিফাইনালে। ২০২৪ ইউরোর সেমিফাইনালে দেখা হয়েছিল, ২০২৫ নেশনস লিগের সেমিফাইনালে দেখা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপেরও সেমিফাইনালেই দেখা হচ্ছে এই দুই ফুটবলীয় পরাশক্তির। যেই ম্যাচটাতে স্পেনের তো আসলে জেতা উচিত, জেতার কথা, সহজেই জেতার কথা। মানে আপনি যদি হচ্ছে গিয়ে ইতিহাসের দিকে তাকান, গত ২ টা যে টুর্নামেন্টের কথা বললাম, ইউরো এবং নেশনস লিগ, সেই ২ টাতেই স্পেন জিতেছে। যদি আপনি ফ্রান্স-স্পেন সর্বশেষ ১০ টা ম্যাচের হেড টু হেড দেখেন, সেইখানে স্পেন ৭ টা ম্যাচ জিতেছে, ১ টা ড্র হয়েছে, ফ্রান্স মাত্র ২ টা জিতেছে। ফলে স্পেনের তো সহজেই আজকে জিতে যাওয়ার কথা, ফাইনালে উঠে যাওয়ার কথা। ২০১০ সালে যে বিশ্বকাপ তারা জিতেছিল, সেই বিশ্বকাপটা আরও একবার সেকেন্ড ওয়ার্ল্ড কাপ শিরোপা জয়ের লাস্ট ধাপটাতে স্পেনের পৌঁছে যাওয়ার কথা। কিন্তু প্রবলেম হচ্ছে এই ইতিহাস দিয়ে মাঠের ফুটবল হয় না। মাঠের ফুটবলে এইবারের বিশ্বকাপে ২ দলের যে খেলা, তাতে যে খুব আলাদা করা যাচ্ছে দল দুটোকে তা না। কিন্তু তুল্যমূল্য বিচারে ফ্রান্সই এগিয়ে থাকবে স্পেনের চেয়ে। আমি ইনফ্যাক্ট একটা ওই প্রেডিকশন ভিডিও করেছি, আমার ফেভারিট র‍্যাঙ্কিং যেটা করেছি, যেটা আবার আমার খুব ফেভারিট আলোচনা। সেইখানটাতেও কিন্তু আমি ফ্রান্সকে ১ নম্বরে রেখেছি, স্পেনকে ২ নম্বরে রেখেছি। এখন এই ২ টা দলের একটা দল তো সিউরলি সেমিফাইনাল থেকে বাদ হয়ে যাবে। কিন্তু এই ২ টা দল এখন পর্যন্ত টুর্নামেন্টের বিবেচনা আমার মনে হচ্ছে যে যারাই ফাইনাল উঠবে তারাই আসলে বিশ্বকাপ জিতবে। ফলে সেই মুখোমুখি লড়াইটাতে এই সেমিফাইনালটায় ফ্রান্সের যাওয়ার সম্ভাবনাটা আমি যদি একটু বেশি দেখছি, সেই কারণে ফ্রান্সকে ১ নম্বরে রেখেছি, কিন্তু স্পেনকেও ২ নম্বরেই রেখেছি। আর্জেন্টিনা, ইংল্যান্ড আরেকটা সেমিফাইনালের যে মুখোমুখি আছে, ওইখান থেকে তো একটা দল শিওরলি ফাইনালে খেলবে এবং ওই ২ টা দল অবশ্যই বিশ্বকাপ জিততে পারে। কিন্তু সেমিফাইনালের আগের হিসাব নিকাশে এই ফ্রান্স ভার্সেস স্পেন এই ম্যাচটা আসলে সত্যিকার অর্থেই ফাইনালের আগের ফাইনালের একটা ভাইব দিচ্ছে। স্পেনের কোচ ডে লা ফুয়েন্তে কিন্তু এক্স্যাক্টলি এই কথাটাই বলেছেন যে ফাইনালের আগের ফাইনাল এই ম্যাচটা। সেইটা আর্জেন্টিনা, ইংল্যান্ডের কোচ, প্লেয়ার বা তারাও তাদের পয়েন্ট অফ ভিউ থেকে সেভাবে আসলে বলতেই পারে। পয়েন্ট হচ্ছে গিয়ে এই যে ম্যাচটা হচ্ছে সেইখানটাতে আসলে ডিফারেন্সটা মেক করে দিবে কি, কোন জায়গাটাতে লড়াই হবে। লড়াইটা হবে ফ্রান্সের অ্যাটাকের সঙ্গে স্পেনের ডিফেন্স, এবং এইটা এত চর্চিত হচ্ছে, একটু অবাক করার মতো। মানে মনে হচ্ছে যে ব্রাজিল ভার্সেস ইতালি খেলা হচ্ছে, যে অ্যাটাকিং ফুটবলের সঙ্গে ডিফেন্সিভ ফুটবল, বা ফ্রান্স ভার্সেস ইতালিও বলতে পারেন, ফ্রান্সও তো অ্যাটাকিং ফুটবলের জন্য তাদের খ্যাতি রয়েছে, কিন্তু স্পেন ডিফেন্সিভ ফুটবল, তাদের ডিফেন্স এত ভালো, সেইটাই বিশ্বকাপের চর্চায় ফ্রান্সের অ্যাটাকের সঙ্গে সেই তুলনায় আসছে, চলে আসছে। মানে কি যে এইটা সাম্প্রতিক সময় শুধু না, একেবারে ইতিহাস ধরে আসলে টান দিয়ে দিয়েছে। কেন আসলে এরকম ঘটনাটা ঘটছে এবং আলটিমেটলি কি সত্যি সেইটা ডিসাইড করে দেবে কিনা। দেখেন, গত বছরের জুন মাসেই যেই নেশনস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স স্পেন, যেখানে ফ্রান্স ৫-৪ গোলে হেরে গিয়েছিল স্পেনের কাছে, সেই ম্যাচের রেজাল্টটা কিন্তু একটু মিসলিডিং। ওটা কিন্তু জাস্ট শুধু যদি আপনি রেজাল্টটা দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে যে মানে খুবই একেবারে টায়ে টায়ে লড়াই হয়েছে, বাঘে সিংহে লড়াই হয়েছে। হ্যাঁ, অবশ্যই লড়াই তো জমজমাট হয়েছে, ৯ গোলের ম্যাচ, থ্রিলার তো বটেই, ৫-৪ গোলে স্পেন জিতেছে, কিন্তু ম্যাচটাই স্পেন আসলে একতরফায় জিতে নিয়েছিল। তারা শুরুতে ৪-০ গোলে এগিয়ে গেছে। ফ্রান্স একটা গোল শোধ দিয়ে যেন ৪-১ করেছে, তারপরে তারা আরও একটা গোল দিয়ে ৫-১ করে নিয়েছে। শেষ দিক থেকে ফ্রান্স ৩ টা গোল শোধ করেছে। ৭৯ মিনিট থেকে আর্জেন্টিনা যেমন মিশরের বিপক্ষে ৩ গোল দিয়ে ম্যাচ জিতে গেল, ওই ৭৯ মিনিট থেকে ফ্রান্স শেষে ৩ গোল দিয়ে ব্যবধানটা কমিয়ে এনেছে। সেটা ৫-৪ এ নিয়ে গেছে। কিন্তু স্পেন ওই পুরো ম্যাচটাই ডমিনেট করেছে এবং লামিন ইয়ামাল ছিলেন ডেভাস্টেটিং, আনস্টপেবল। ফলে ওইটা একটু মিসলিডিং, যে না, ম্যাচটা যেরকম হয়েছে মনে হচ্ছে তা না, স্পেন ওই ম্যাচটা খুবই ডমিনেট করে খেলেছে। তার আগে ইউরোর সেমিফাইনালের ম্যাচটা অবশ্য ওইরকম একতরফা হয়নি, যেইখানটাতে ২-১ গোলে স্পেন জিতেছিল। এখন এই ম্যাচটার ক্ষেত্রে অনেক গোল এই ম্যাচটাতে আছে, সেটা আমরা বলছি ফ্রান্সের পয়েন্ট অফ ভিউ থেকে। ফ্রান্স এবারের বিশ্বকাপে তাদের যে অ্যাটাকিং ট্রায়ো, যেটা আসলে কোয়াড্রেট হয়ে যায়, সেই ট্রায়ের মধ্যে কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে এবং মাইকেল ওলিসে রয়েছেন, এবং কোয়াড্রেটে ফোর্থ জন এসে এখানে ডিজায়ার দুয়ে অথবা ব্রাডলি বারকোলা অ্যাড হন। সেইটা ফ্রান্সের এই বিশ্বকাপ না, ফ্রান্সের ইতিহাসেরই সর্বকালের সবচেয়ে কার্যকর ফরওয়ার্ড চতুষ্টয় কিনা, সেটা নিয়ে পর্যন্ত আলোচনা হচ্ছে। কারণ সেই আলোচনাটা আসলে একটা ভিত্তি পাবে কোন সময়, যদি ফ্রান্স বিশ্বকাপ জিততে পারে। যদি বিশ্বকাপ না জিততে পারে, তাহলে এই আলোচনা হালে পাতা পাবে না। বিশ্বকাপ জিতলে এই কোয়াড্রেট বা এই ট্রায়ো, অ্যাটাকিং ট্রায়ো, বিশ্বকাপের ইতিহাসে শুধু ফ্রান্স না, সব দলের মধ্যেই সেরাদের তালিকায় কোথায় থাকবে, সেই আলোচনা হতে পারে। কিন্তু সেই বিশ্বকাপ না জিতলে আলোচনাটা হবে না। এই তারা এখন পর্যন্ত, যেমন ধরেন কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ এলেই তো তিনি বিস্ট হয়ে ওঠেন, এমনিতেও তাই। মানে ক্লাব ফুটবলে যে পারেন না বিষয়টা তা না। এই রিয়াল মাদ্রিদের এই সিজনটা নাকি এত খারাপ গেছে, তারপরেও ৪২ ম্যাচে ৪৪ গোল। সেই কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপে ৮ গোল করেছেন, ৩ টে অ্যাসিস্ট করেছেন। উসমান ডেম্বেলের ৫ গোল হয়ে গেছে। মাইকেল ওলিশে কোনো গোল পান নাই, কিন্তু এই ফ্রান্স টিমের কন্ডাক্টর, অর্কেস্ট্রার কন্ডাক্টর থাকে না, সেইটাই মাইকেল ওলিশে। তিনি ৫টা অ্যাসিস্ট করেছেন এবং সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্ট যে পেলের ৬টা ৭০ বিশ্বকাপে, সেইটা থেকে এক ধাপ দূরে রয়েছেন। ৫টা অ্যাসিস্ট ওয়ার্ল্ড কাপে সেই ১৯৯৬ সালে জার্মানির টমাস হ্যাসলারের পর প্রথম কারো কাছ থেকে আমরা দেখতে পেলাম। ফলে তার সামনেও সুযোগ রয়েছে। মানে এই অ্যাসিস্টের রেকর্ডটা বলছে, এখন পর্যন্ত কোনো গোল পান নাই মাইকেল ওলিশে, সেটা একটা সারপ্রাইজিং ব্যাপার। কে জানে আজকের জন্যই আসলে জমিয়ে রেখেছেন কিনা। সঙ্গে ব্রাডলি বারকোলা অথবা ডিজায়ার ডুয়ে যাকেই খেলান না কেন, কোচ ডিদিয়ার দেশম, তারা কিন্তু সেইটা হচ্ছে গিয়ে কোচকে ওই গোল বলেন, অ্যাসিস্ট বলেন, অ্যাটাকিং প্লে বলেন, সব জায়গাটাতেই
ওই স্বস্তির জায়গাটা এনে দিচ্ছেন। ফ্রান্স এই বিশ্বকাপে এখন পর্যন্ত যে ৬টা ম্যাচ খেলেছে, প্রতি ম্যাচে 7.8টা শট তাদের অন টার্গেট, ৪৭টা শট অন টার্গেট তাদের এই পুরো ওয়ার্ল্ড কাপে। অলমোস্ট প্রতি ম্যাচে ৮টা করে শটস অন টার্গেট তাদের হচ্ছে। ফলে বুঝতে পারছেন যে তারা কিরকম অ্যাটাকিং থ্রেট ফ্রান্সের রয়েছে। অন দ্য আদার হ্যান্ড স্পেনের এই ৬ ম্যাচ মিলে তাদের শটস অন টার্গেট মাত্র ৭টা। মানে তারা ফেস করেছে মাত্র ৭টা, তারা রিসিভ করেছে মাত্র ৭টা শটস অন টার্গেট এই ৬ ম্যাচ মিলে। এটা অ্যামেজিং একটা রেকর্ড। ১৯৬৬ সাল থেকে যে বিশ্বকাপের হিসাব নিকাশ রাখা শুরু হয়েছে, তারপর থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপের ৬ ম্যাচে কোনো দলের শটস অন টার্গেট ফেস করা এত কম 1.17 পার ম্যাচ, এটা আসলে হয়নি। এটা হওয়ার কোনো কারণও নাই। স্পেন এই জায়গাটাতে একটা অ্যামেজিং জব করছে। দেখেন, স্পেনের সঙ্গে এই ঠিক ডিফেন্সিভ সলিডিটি এই ব্যাপারটা ওরকম যায় না। কিন্তু আপনি যদি মনে করে দেখেন যে ২০১০ সালে স্পেন যে বিশ্বকাপ জিতেছিল, সেই বিশ্বকাপে কিন্তু ৭ ম্যাচ খেলে স্পেন মাত্র ৮ গোল দিয়েছিল। তাও তারা বিশ্বকাপ কেন জিতেছিল? কারণ তারা মাত্র ২ গোল হজম করেছিল। ৭ ম্যাচে ৮ গোল দিয়েছিল, মাত্র ২ গোল হজম করেছিল। এখন যে তারা ৬ ম্যাচে মাত্র একটা গোল হজম করেছে, সেইটাও প্রথম ৫ ম্যাচ ক্লিন শিট রাখার পর কোয়ার্টার ফাইনালে এসে বেলজিয়ামের কাছে ফাইনালি গিয়ে উনাই সিমন বিট হয়েছেন। সো এইটা কিন্তু স্পেনের সেই ব্লু প্রিন্টার কথা মনে করিয়ে দিচ্ছে ২০১০ বিশ্বকাপে তাদের গোলকিপার উনাই সিমন, কিংবা তাদের ধরেন হচ্ছে গিয়ে সেন্ট্রাল ডিফেন্সে পাউ কুবার্সি, আইমেক লাপোর্ট, কিংবা তাদের সামনে যে শিল্ড হয়ে থাকেন রদ্রি তো দুর্দান্ত ফর্মে, তার সেই ব্যালন ডিওর উইনিং ফর্মে এই ওয়ার্ল্ড কাপে তাকে দেখা যাচ্ছে। ফলে ফ্রান্সের জন্য এই কাজটা নিশ্চয়ই কঠিন, স্পেনের এই ডিফেন্স ভাঙার কাজটা নিশ্চয়ই কঠিন। যারা এই ৬ ম্যাচ মিলিয়ে মাত্র ৭টা শটস অন টার্গেট ফেস করেছে, ফ্রান্স প্রতি ম্যাচে অলমোস্ট ৮টা করে শটস অন টার্গেট হচ্ছে কি তারা হয়েছে। ফলে সব মিলে মানে ফ্রান্স এক ম্যাচে যেটা করেছে, স্পেন ৬ ম্যাচ মিলিয়ে সেইটা শটস অন টার্গেট ফেস করে নাই। ফলে ওই জায়গাটাতে আসলে নিঃসন্দেহে একটা এক্সাইটিং ব্যাপার হবে, ম্যাচটাও খুবই এক্সাইটিং হবে। এবং ধরেন ফ্রান্সের অ্যাটাকের কথা যদি আমরা বলি, তাহলে তাদের ডিফেন্সটাকে আবার একটু ইগনোর করে। ফ্রান্সও কিন্তু মাত্র ২টা গোলই হজম করেছে এই ওয়ার্ল্ড কাপে। ফ্রান্সকেও এই ওয়ার্ল্ড কাপে ধরেন নকআউট পর্বে আমার আরও বেশি যেটা করে চোখে লাগে, সেটা হচ্ছে ফ্রান্সের যখন যেটা প্রয়োজন তারা তখন সেই খেলাটা খেলতে পারে। নকআউট পর্বের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে জয়ে তারা চোখ ধাঁধানো ফুটবল খেলেছে, তাদেরকে উড়িয়ে দিয়েছে। নেক্সট ম্যাচটা প্যারাগুয়ে আগলি ফুটবল খেললো, ফ্রান্সও তাদের ওই ডার্ক আর্টে আগলি সাইডটা বের করে আনলো, ওইভাবেই তারা ম্যাচটা জিতে গেছে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটাতে তারা কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস করা সত্ত্বেও কোনো সময় মনে হয়নি যে ম্যাচের কন্ট্রোল তাদের কাছে নেই। মনে হচ্ছিল যে ম্যাটার অফ টাইম, যে ঠিক আছে তারা গোল পেয়ে যাবে, তারা জিতে যাবে, এবং এক্স্যাক্টলি শেষ পর্যন্ত গিয়ে সেটাই হয়েছে। ফলে স্পেনের বিপক্ষে এই ম্যাচটা আসলে শুরুতে গোল পড়ে, স্পেনও কিন্তু ১১টা গোল করেছে, স্পেনে যে গোল কম করেছে তা না, কিন্তু স্পেনের ক্ষেত্রে ওইটা ফ্রান্সের মতো বলা যাবে না। কেননা ধরেন লাস্ট ২টা ম্যাচেই তাদের উতরাতে হয়েছে পর্তুগাল এবং বেলজিয়ামের মতো এলিট ইউরোপিয়ান পাওয়ার হাউস, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে মিকেল মোরেনো তিনি বেঞ্চ থেকে এসে গোল দিয়ে লাস্ট মোমেন্টে তাদেরকে ত্রাতা হয়ে উঠেছেন। ফলে স্পেনের কিন্তু আসলে ওই রকম জায়গাটা নেই। হ্যাঁ, এইখানে স্পেনের একটা যে সংকটের জায়গা, সেটা হচ্ছে লামিন ইয়ামালকে এখনো লামিন ইয়ামালের মতো দেখা যাচ্ছে না, ওই রকম বিস্ফোরক শ্রেষ্ঠত্বে দেখা যাচ্ছে না। ওই যে তার পেস, ওই যে তার কাট করে ইনসাইডে ঢুকে পড়া, ওই যে তার ট্রিকারি, ওই যে ডিফেন্সকে নাচানো, ওই যে গোল করানো, ওই লামিন ইয়ামাল ইনজুরি ঝেড়ে ফেলে এখনো পুরোপুরি আমরা দেখতে পাইনি। কে জানে আজকের ম্যাচের জন্য হয়তো জমিয়ে রেখেছেন, কে জানে নিকো উইলিয়ামস অন্য সাইড থেকে নেই বলেই হয়তো বা তার ঠিক তাল লয় ছন্দটা ঠিক মিলছে না। নিকো উইলিয়ামস তাকে এখন খেলার মতো ফিট, কোচ দেলা ফুয়েন্তে তাকে ফার্স্ট 11-এ খেলান কিনা। উইলিয়ামস এবং ইয়ামাল এই দুইজন যদি দুই সাইডে খেলেন, তাহলে এই স্পেন অ্যাটাকিং ফুটবলে অন্যরকম হয়ে ওঠার চান্স রয়েছে। মিকেল মোরেনো মনে হয় না ফার্স্ট 11-এ খেলানো হবে, কেননা ওয়ারজাবাল সেখানে আছেন এবং তিনিও 4টা গোল টুর্নামেন্ট এখন পর্যন্ত করেছেন। ফলে এই যে ম্যাচটা হচ্ছে ফ্রান্স ভার্সেস স্পেন, সেইটাকে ওইভাবে ম্যাচের আবহ যে ফ্রান্সের অ্যাটাক ভার্সেস স্পেনের ডিফেন্স, হ্যাঁ এই ওয়ার্ল্ড কাপের হিসাব নিকাশ যদি আপনি ধরেন তাহলে সেভাবে বলাই যায়। আপনি যদি ধরেন যে এই সাম্প্রতিক সময়ের যে হিস্ট্রি, গত 2টা ম্যাচে ফ্রান্সের জয়, গত স্পেনের জয়, গত 10টা ম্যাচের মধ্যে 7টাতে স্পেনের জয়, তাতে ফ্রান্সকে আপনি হয়তো স্পেনকে আপনি হয়তো একটুখানি এগিয়ে রাখবেন। কিন্তু আমার কাছে বারবার ফ্রান্স বলে ফেলছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টের বিবেচনাতে আসলে ফ্রান্স স্পেনের চেয়ে আসলে এগিয়ে, এবং সত্যিকার অর্থে এটা ফাইনালের আগের ফাইনাল। এবং আমার কাছে মনে হচ্ছে বা আমার যে প্রেডিকশন সেটা হচ্ছে স্পেন তুমুল লড়াই দিবে এবং সেইখানেতে শেষ পর্যন্ত গিয়ে ফ্রান্স বিজয়ী হবে। হাই স্কোরিং ম্যাচ, অনেক গোলের ম্যাচ, দুই দলের লাস্ট মুখোমুখিতে যেমন 9 গোল হয়েছে ওই রকম ম্যাচ। আমার মনে হয় না যে ওরকম হাই স্কোরিং থ্রিলার এটা হবে। টাইট ম্যাচ হবে, কিন্তু সেই টাইট ম্যাচে কোনো একটা ম্যাজিক, কোনো একটা ভুল কারো, কোনো একটা ডিসিশন রেফারিং, সব কিছু মিলিয়ে ম্যাচের রেজাল্টটা কোনো এক পক্ষে চলে যাবে এবং যেই দলটাই জিতবে তারা ওটা ফিল করবে যে বিশ্বকাপটা তাদের আসলে কোট আন কোট অধিকার। এই ম্যাচ যদি জিততে পারে তাহলে বিশ্বকাপের সঙ্গে একেবারে স্পর্শের দূরত্বে চলে আসবে। এবং আমার সেই প্রেডিকশনের জায়গাটা হচ্ছে ফ্রান্স এই ম্যাচে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে। আপনার প্রেডিকশন কি জানাতে পারেন?